দর্শক স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে এবং আপনাদের সঙ্গে আছে আমি মারুফা রহমান। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় থাকবে তিনটি সারাদিনের খবরগুলো ধরে, যেগুলো মূলত আলোচনায় সবচেয়ে বেশি এসেছে। আজকে আমরা যে বিষয়গুলো ধরে আলোচনা করব তার মধ্যে রয়েছে বেনজিরের দুর্নীতির যথেষ্ট তথ্য মিলেছে দুদক, মূল্যস্ফীতিতে দায়ীরাই বাজার ব্যবস্থাপনায় বৈঠক করেন এবং প্রধানমন্ত্রীর ভারত সফর থেকে শক্তি সঞ্চয় করে এসেছেন রিজভি এমন একটি মন্তব্য করেছে। তো শুরুতেই আমরা বেনজিরের দুর্নীতির যথেষ্ট তথ্য মিলেছে দুদকের এমন মন্তব্য ধরে আলোচনা করব। আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত রয়েছেন, জুমে যুক্ত রয়েছেন অ্যাডভোকেট খুরশিদ আলম, দুর্নীতি দমন কমিশনের আইনজীবী। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান, এবং আমাদের সঙ্গে জুমে আরও যুক্ত হওয়ার কথা রয়েছেন বাংলাদেশ থাই চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শামস মাহমুদ। তো মোটামুটি আমরা প্রথম যে এজেন্ডা ধরে কথা বলতে চাই, বেনজিরের দুর্নীতির যথেষ্ট তথ্য মিলেছে সেই ইস্যু ধরে। স্যার, আপনার কাছে আসবো, তার আগে অ্যাডভোকেট খুরশিদ আলম, তার কাছে একটু জানতে চাই, আজকে যেই কথাটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে যে তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে এবং দুদক এখন বলছেন যে দুদক কমিশন যদি মনে করে তাহলে মামলা হবে। মামলার বিষয়ের আসলে অগ্রগতি কি এবং সেই মামলাটি হলে আসলে কিভাবে কেমন গতিতে সেই মামলাটি এগোবে? সে তো ইতিমধ্যেই দেশে নেই পরিবার সহ। জনাব খুরশিদ আলম। জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, মামলা কখন হবে না হবে এটা কমিশনের এখতিয়ার, কমিশন সিদ্ধান্ত নেবে। কিন্তু অনুসন্ধান কার্য যখন শুরু হয় তারপর থেকে আজ অব্দি পর্যন্ত 3 দফায় ওনার যে অপরাধলব্ধ অর্থ এবং সম্পত্তি ক্রোক করা হয়েছে, অ্যাটাচমেন্ট করা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, তাতে প্রাইমারি মনে হচ্ছে, আমরা যদি আদালতের আদেশগুলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি, আদালতের আদেশে লিখেছেন এইসব সম্পত্তি যদি জব্দ করা না হয় তাহলে ভবিষ্যতে ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে। যদি ব্যাহত হয় পরবর্তীতে এটা রাষ্ট্র বরাবরে বাজেয়াপ্ত করা যাবে না। আদালতের এই অবজারভেশনগুলি থেকে আমরা মনে করি, মানে এটা আমার ব্যক্তিগত অভিমত, এটা দুদকের অভিমত না, কিন্তু আমার ব্যক্তিগত অভিমত যে প্রাথমিকভাবে যে উপাদানগুলো পাওয়া দরকার তার বেশ কিছু পাওয়া গিয়েছে, যদিও অনুসন্ধান এখন চলমান। কাজে এই উপাদানের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন, আমার মনে হয় ওনারা যদি সিদ্ধান্ত নেন তাহলে হয়তো বা মামলা হতে পারে। কারণ দুর্নীতি দমন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ওনাকে কিছু বিধিবিধান পালন করতে হয়। যে অনুসন্ধানটা চলছে সেটা শেষ হতে হবে, শেষ হওয়ার পরে অনুসন্ধান রিপোর্ট কমিশনের কাছে দাখিল করতে হবে। কমিশন পূর্ণাঙ্গ অনুসন্ধান রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবেন মামলা হবে কিনা। বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি এখন পর্যন্ত যে আলামতগুলো পাওয়া গেছে প্রাইমারি, তাতে যথেষ্ট অপরাধলব্ধ অর্থ এবং সম্পত্তির আপনার মানে খোঁজ পাওয়া গেছে, যেগুলো আদালত জব্দ করেছে। আদালত যখন জব্দ করেছে আপনাকে ধরে নিতেই হবে প্রাইমারি কিছু আছে। কারণ দুদক আবেদন দিলেই তো হয় না, দুদকের আবেদনটা আদালত পর্যালোচনা করে আইনের বিষয়গুলি খতিয়ে দেখে আদালত সন্তুষ্ট হলেই জব্দের নির্দেশ দেয়। কাজে 3টি আদেশ দিয়েছে, 3টিতেই দেখা যাচ্ছে মোটামুটি যে যথেষ্ট পরিমাণ অপরাধলব্ধ অর্থ সম্পত্তি আছে, আদালতের আদেশের মাধ্যমে সেটা পাওয়া যায়। তা আমার ব্যক্তিগত অভিমত হলো কমিশন কি সিদ্ধান্ত নেবে সেটা তো এই মুহূর্তে আমি জানি না, তবে মামলা দায়েরের জন্য যথেষ্ট উপাদান পাওয়া গেছে। কিন্তু কমিশনকে সিদ্ধান্ত নিতে হলে পূর্ণাঙ্গ আইন অনুযায়ী পূর্ণাঙ্গ অনুসন্ধান রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। স্যার, আপনার কাছে একটু জানতে চাই, এতদিন ধরে একটি ঘটনা চলে আসছে এবং একের পর এক তার যে পরিমাণ সম্পদ বের হয়ে আসছে এবং সবগুলোই বলা চলে যে আইন বহির্ভূতভাবে এই সম্পত্তিগুলো। তো এখানে বেশ কিছু প্রশ্ন এসেছে। আজকে তো একটা সম্ভাবনা দেখা গেছে যে তার বিরুদ্ধে মামলা শুরু হবে, যদিও তিনি বলছে কবে শুরু হবে, কিভাবে শুরু হবে সেগুলো এখনো জানা যায়নি। কিন্তু কিছু কথা আসছে যে কিভাবে বেনজিরেরা আসলে দেশ ছেড়ে পালিয়ে যায়, এরকম ঘটনাগুলো যখন ঘটতে থাকে, তাদের সব কিছু যখন বেরিয়ে আসে সপরিবারে, সেক্ষেত্রে যদি আসলে বিচার শুরু হয়, তাকে দেশে নিয়ে এসে আসলে সেই বিচার প্রক্রিয়া কতখানি বাস্তবায়ন করা সম্ভব হবে? না, সেটি তো একটা ভবিষ্যতের বিষয়। কিন্তু আপনি যে বিষয়টি অবতারণা করেছেন, সাবেক পুলিশ প্রধান আইজিপি ছিলেন বেনজির আহমেদ,
তো ওনার যেই সম্পত্তি আমরা ইতিমধ্যে পত্রপত্রিকায় যেগুলো দেখেছি, যে সম্পদের পরিমাণ, এগুলো আসলে প্রমাণ দিয়ে তো কিছু প্রমাণ করতে হয় আপনার, কিন্তু ওনার সম্পদের পরিমাণ এমন যেগুলো পত্রিকায় আসছে তাতে বোঝাই যায় যে একজন চাকরিজীবীর পক্ষে তো এত সম্পদ আসলে কোনোভাবে একত্রিত করা সম্ভব নয়। সেগুলো আমরা ঘর বাড়ি, জমি জমা, ফ্ল্যাট, যা কিছু অনেক কিছুই আমরা দেখেছি। তো এখন বিষয়টি হচ্ছে যে পদ্ধতিগতভাবে কিছু বিষয় থাকে, কিন্তু সাবেক পুলিশ প্রধানের এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ততা যদি প্রমাণিত হয়, এবং ইতিমধ্যে সংবাদপত্রে যেভাবে এসছে তাতেই যে আপনি দেখেন যে পুলিশ প্রধানের কিন্তু একটা সিম্বলিক ভ্যালু আছে, সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটা ভ্যালু আছে। অথবা সিম্বলিক ইম্পর্টেন্সটা কিন্তু খুবই সাংঘাতিক কঠিন। একজন ব্যক্তি বেনজির আহমেদ নিয়ে আমরা হয়তো কথা বলছি, কিন্তু এই ব্যক্তি বেনজির আহমেদের এই বিষয়টি প্রমাণিত হলে তার যেই অলরেডি যেভাবে এসছে যে তার বাহিনীর মধ্যে, পুরো পুলিশ বাহিনীর মধ্যে, যতই আমরা বলি না কেন এটা একটি ব্যক্তির অপরাধ, কিন্তু একজন ব্যক্তি যখন টপে থেকে এত বড় বিষয়ের সাথে সম্পৃক্ত থাকার মতো যথেষ্ট প্রমাণাদি জাতির কাছে যদি সেটা উপস্থাপিত হয়, তাহলে কিন্তু সেটা ওই বাহিনীর মধ্যে এক ধরনের মনোবলের মধ্যে, মোরাল এথিক্সের মধ্যে এক ধরনের একটা ঘাটতি, এক ধরনের মনোবল ভেঙে যায়। সেটি যেমন একটি দিক। তারপরে আবার আপনি দেখুন যে এটা হয়তো আপনি প্রমাণ দিয়ে করার বিষয়, আদালতে গিয়ে সেটাকে প্রমাণ করতে হবে। তো এই যে চলে যাওয়া, যেটা আপনি বললেন যে এরকম চলে যাওয়া, ওনারা যেহেতু বড় বড় চাকরি করেছেন, অতএব ওনাদের নেটওয়ার্ক তো আসলে খুব স্ট্রং, সব দিক থেকেই তো ওনারা আসলে প্রস্তুতি থাকে। আমার ধারণা যেভাবে সম্পদের খতিয়ান আমরা পেয়েছি, এত সম্পদের যিনি মালিক হন তার বিভিন্ন ধরনের তার রাস্তাঘাট খোলা থাকে। তো সেই রাস্তাঘাট খোলা থাকলে আমাদের সমাজ ব্যবস্থায় সেগুলোকে ব্যবহার করার তো যথেষ্ট সুযোগ থাকে। সেই সমস্ত রাস্তাঘাট ব্যবহার করেই হয়তো উনি চলে গেছেন। ইতিমধ্যে আমরা নিশ্চিত হতে পেরেছি কিনা হয়তো কিছুটা জানা গেছে যে অমুক দেশে আছেন, অমুক দেশে আছেন, এরকম বলা হচ্ছে, কিন্তু একেবারেই যে আপনার অথরিটির জায়গা থেকে কনফার্ম করা যে অমুক দেশে আছেন, এমনটা কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ারলি আসেনি। আমি এই প্রসঙ্গে যেটি বলবো যে সংবাদপত্র এবং এই যে দুর্নীতি, সেটা যেই হোক, আজকে আমরা সাবেক পুলিশ প্রধান নিয়ে আলোচনা করছি, যে ব্যক্তিরই সেটা হোক না কেন, গণমাধ্যম যে এখানে জোরালো একটি ভূমিকা পালন করেছে, এবং সেটা সম্ভবত সেটি কালের কণ্ঠ মানে বসুন্ধরার গ্রুপের মালিকানায় যে পত্রিকাটি, সেই পত্রিকাটি কিন্তু এই ইনভেস্টিগেটিভ রিপোর্টগুলো সামনে নিয়ে আসছে। অতএব গণমাধ্যম যদি শক্তিশালী ভূমিকা পালন করতে পারে এবং আপনার স্বাধীনভাবে কাজ করতে পারে, এবং তাদের যে ওয়াচডগ ফাংশন, অর্থাৎ যত দুর্নীতি বিভিন্ন জায়গায় হয়, যত অপকর্ম হয়, যত অবৈধ কাজকর্ম হয়, সেগুলোকে যথাযথ ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে গণমাধ্যমে যদি আসে, তাহলে যে সেটা একটা সুফল আনে এবং সেগুলো দিয়ে যে আপনার বিশাল বার্তা জাতির কাছে যায়। দেখেন, এই পুলিশ প্রধান ওনাকে এই যে আজকে যে অবস্থায় আছেন, এতে কিন্তু পুরো মানুষের কাছে এমন একটি বার্তা হয়ে গেছে যে সরকার খুব মানে দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্সের কথা বলে আসছেন, এই যে ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে কিন্তু সেটারই একটি রিএনফোর্সমেন্ট হচ্ছে, যে ওনাদের সেই প্রমাণটি কিন্তু ওনারা সেটি রাখছেন, ওনারা কিন্তু এক্সাম্পশন কাউকে দিচ্ছেন না। অতএব সেই জায়গা থেকে একটি বড় বার্তা যে গণমাধ্যমগুলোকে আমাদের কাজ করতে দেওয়া দরকার। যদি গণমাধ্যমগুলো সবসময় স্বাধীনভাবে কাজ করে, ওয়াচডগ ভূমিকা পালন করে, তাহলে কিন্তু আমাদের বিভিন্ন সেক্টরে যেগুলো নিয়ে আমরা শুনি প্রায়শই, সেই বিষয়গুলো আমাদের কাছে বেরিয়ে আসতে পারে, সরকারের কাছে বেরিয়ে আসতে পারে, এবং সরকার এবং পলিসি মেকাররা যারা আছেন, আইনশৃঙ্খলা বাহিনীর যারা আছেন বা জুডিশিয়ারি বলেন, যারা যেই রোল পালন করার কথা, সেই দায়িত্বটি তখন পালন করলে মানুষ উপকৃত হবে, দেশ উপকৃত হবে। সেই বিষয়টি আসলে ইম্পর্টেন্ট। অতএব চলে যাওয়া একজন ব্যক্তি আমাদের সামনে, কিন্তু সামগ্রিকভাবে এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে আমাদের সব দিক থেকেই। এটা বাহিনীর জন্য একটি মেসেজ, জনগণের জন্য একটি মেসেজ, সরকারের দিক থেকে একটা ক্লিয়ারেন্স ইন দ্য সেন্স যে জিরো টলারেন্স, এবং গণমাধ্যমগুলো যে একটি শক্তিশালী ভূমিকা পালন করতে পারে, ব্যক্তি যত শক্তিশালী হোক, ক্ষমতাবান হোক, সেগুলো বার করে এনে তারা জাতির কাছে উপস্থাপন করতে পারে, তখন যে সরকারে যারা থাকেন তারাও যে অনেকটা সেই পথেই তাদেরকে হাঁটতে হয়, তখন তাদেরও কিন্তু বিকল্প পথে যাওয়ার তখন সুযোগ থাকে না। যদি কখনো এই প্রসঙ্গে অ্যাডভোকেট খুরশিদ আলমের আরেকটি মন্তব্য জানতে চাই, সেটি হচ্ছে গত শুক্রবারে বাজেট পরবর্তী একটি গণমাধ্যমের সাথে একটি অনুষ্ঠানে, ওসমানী স্মৃতি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যানকে একটি প্রশ্ন করা হয়েছিল যে বেনজির আহমেদ কি 15% কর দিলে কালো টাকা সাদা করতে পারবেন কিনা।
এই বিষয়টি একটু আপনার কাছে জানতে চাই। প্রশ্নটা অবান্তর এবং এটার উত্তর তো আসলে ওই এনবিআর চেয়ারম্যান দিতে পারবে না। এটা বাংলাদেশ গভর্নমেন্টের পলিসি ডিসিশন। 15% যদি আপনি কালোটা টাকা দেন, কালো টাকা সাদা করতে পারবেন, এটা গভর্নমেন্টের পলিসি ডিসিশন। আর দুর্নীতি দমন কমিশন ব্যানার্জির বা অন্যদের যেটা অনুসন্ধান তদন্ত করছে, অবৈধ সম্পদ, জ্ঞাত বহির্ভূত সম্পদ এবং অর্থ পাচার, দুটো জিনিস টোটালি ডিস্টিংক্ট, ইন্ডিপেন্ডেন্ট। একটার সঙ্গে এটা আরেকটার কোনো সম্পর্ক নাই। আসলে প্রশ্ন করার আগে চিন্তা করতে হয়, ওই আইনটা সম্পর্কে জানতে হয়। এখানে আমার মনে হয় আমি বিজ্ঞ সাংবাদিকদের কিছু ঘাটতি আছে, কারণ দুর্নীতি দমন কমিশন যে ইনভেস্টিগেশন ইনকোয়ারি করে, দ্যাট ইজ দ্য বিয়ন্ড সোর্স অফ ইনকাম। ওটা আপনি কালো টাকা বলেন, সাদা টাকা বলেন, দ্যাট ইজ দ্য মেটেরিয়াল। আমার কাছে কালো টাকা মুখ্য বিষয় না, সাদা টাকাও মুখ্য বিষয় না। এনবিআর এর কাজ হলো তার রেভিনিউ আর্ন করা। এনবিআর চেয়ারম্যানের উত্তরটিও তেমন ছিল যে এটি এখন আইনি প্রশ্নে পরিণত হয়েছে। আপনি যেহেতু আইনের লোক, সেজন্য আসলে জানতে চাওয়া। না, এটা তো এনবিআর চেয়ারম্যান উত্তর দেওয়ার কথা না, উত্তর দিতে পারবেও না। দুদক যে ইনকোয়ারি ইনভেস্টিগেশন করছে সেটা হলো আপনার জ্ঞাত আয় বহির্ভূত আছে কিনা। দ্যাট মিনস আপনি 10 টাকা কামান, 20 টাকা খরচ করেন, বাকি 10 টাকা আপনি কোথায় পেলেন, এই বার্ডেনটা আপনাকে দিতে হবে, আপনার রিপ্লাই দিতে হবে। আর এনবিআর দেখে আপনি ট্যাক্স দিয়েছেন কিনা, সেই ট্যাক্সটা কালো টাকা না সাদা টাকা, সেটা দেখার ক্ষমতা এনবিআর এর নাই। আর অর্থ পাচার, সেটাও এনবিআর এর দেখার ক্ষমতা নাই। আসলে দুটো ডিস্টিংক্ট ইন্ডিপেন্ডেন্ট অফেন্স। এই কাজে এটা মাথায় রাখতে হবে, দুদক কাজ করে অর্থ পাচার অ্যাজ ওয়েল অ্যাজ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এর উপর। আপনি বিং এ পাবলিক সার্ভেন্ট কত টাকা রোজগার করেন আর কত টাকা খরচ করেন, আর আপনার যখন পাবলিক সার্ভেন্ট হিসেবে ঢুকেন তখন আপনার কি পরিমাণ আপনার জমি জমা বা আপনার অ্যাসেট ছিল, আর যখন অ্যাট দ্য এন্ড অফ ফেক আওয়ার আপনি যখন ব্রিফ কেস নিয়ে অফিস থেকে বেরিয়ে যাচ্ছেন তখন কি পরিমাণ টাকা হলো। দ্যাট ইজ দ্য ইস্যু। আসলে এই দুটো টোটালি ভিন্ন ইস্যু। এনবিআর চেয়ারম্যান এটা তো উত্তর দেওয়ার কথা না, এবং উত্তর দেওয়ার জন্য উনি উপযুক্ত ব্যক্তিও না। জি, মানে আইনের লোক হিসেবে আসলে আপনার কাছ থেকে এটি জানতে চাওয়ার বিষয় ছিল যে কালো টাকা সাদার প্রসঙ্গ আসলে সাধারণ জনগণের মধ্যে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের একটা কৌতূহল তৈরি হয়েছে, সেই জায়গা থেকে আসলে আপনি পরিষ্কার কিনা, আমি যে রিপ্লাই দিয়েছি সেটা আপনি পরিষ্কার কিনা। যদি পরিষ্কার না হন আমরা প্রশ্ন করতে পারেন, অথবা অধ্যাপক মহোদয় আছেন, ওনার প্রশ্ন থাকলেও আমাকে করতে পারেন। জি অবশ্যই, আমরা আবারও আপনার কাছে আসছি, তার আগে একটু স্যারের কাছে আবারও আসতে চাই। ভয় দেখিয়ে সংখ্যালঘুদের জমি কিনে নিয়েছেন এরকম অভিযোগ প্রমাণিত হয়েছে বেনজির আহমেদের বিরুদ্ধে, এবং সেখানে যারা রয়েছেন গোপালগঞ্জ, মাদারীপুরে যাদের বিঘার পর বিঘা 598 বিঘা যাদের কিনে নেওয়া হচ্ছে, এরকম 25টি পরিবার এই একই অভিযোগ করেছেন। এবং সেখানে পুলিশেরই আরেকজন কর্মকর্তা তাদেরকে এই ধরনের কথা বলেছেন যে যদি এমনি না, যদি স্বেচ্ছায় না দেওয়া হয় সেক্ষেত্রে আসলে কোনো টাকাও পাবে না, জমিও পাবে না। তো আসলে এটি কি বার্তা দেয়? না দেখেন, যে আমরা তো আমাদের দেশের মেজরিটি পপুলেশন ইসলাম ধর্মের, তাই না? সনাতনী ধর্মের লোকজন আপনার 8% থেকে 9% এখানে আছেন। এমনিতেই একটি ডমিনেন্ট ক্লাস যখন থাকে, যারা একটু আপনার প্রান্তিকতায় থাকেন, যারা জনগোষ্ঠী কম, তারা কিন্তু একটু প্রান্তিকতায় ভোগেন, তাই না? তাদের বিভিন্ন ধরনের আপনার ভয়ভীতির মধ্যে থাকতে হয় কখনো কখনো। তো এখন এই মানুষগুলো কিন্তু যাতে ভয়ভীতির ঊর্ধ্বে উঠে স্বাভাবিক জীবনযাপন করতে পারে এবং মেইনস্ট্রিম মানুষের সাথে একই রকম তাল মিলিয়ে সমাজে চলতে পারে, তাদের কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে, সেগুলো কিন্তু নিশ্চিত করার দায়িত্ব ছিল উনি যখন দায়িত্বে ছিলেন ওনার বাহিনীর, তাই না? তো সেই বাহিনীরই প্রধান হয়ে উনি যখন ওই দুর্বল মানুষগুলোরই জমি জমা যদি সেগুলো অল্প পয়সা দিয়ে বা পয়সা না দিয়ে, যেভাবে পত্রপত্রিকা আসছে, যে ভয় দেখিয়ে সেগুলো নিয়ে থাকেন, তাহলে তো এটা অপরাধের মাত্রাটা আরও বেড়ে যায়। একটা হলো যে আপনি সিম্পল এক ধরনের করাপশনের সাথে যুক্ত হয়েছেন, আরেকটা হচ্ছে যে আপনি দুর্বল মানুষগুলোকে তার দুর্বলতার বিষয়টাকে হাতিয়ার করে তাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করে তাদের জমি জমা নিয়েছেন। 25টি পরিবার যদি এই অভিযোগ করে থাকে, আমি তো বলবো যে এই বিষয়টির মাত্রাগত দিক আমাদের অনেক কিছুকে এটা জড়িয়ে ফেলবে। এই সনাতনী ধর্মের মানুষের জমি জমা দখল করার যে বিষয়টি এসছে, এটি যদি এরকমভাবেই প্রমাণিত হয়, তাহলে কিন্তু এটা আমাদের
মানে জমি বিক্রেতা পরিবারগুলোর 27 সদস্যের সঙ্গে কথা বলা হয়েছে, তার মধ্যে 25 জনই এই কথা বলেছে যে জোর করে ভয় দেখিয়ে কিন্তু অনেক কিছুকে জড়িয়ে ফেলবে। পুলিশের পরিদর্শক তৈমুর ইসলাম তাদেরকে এই কথাটি বলেছে। আমাদের মানে মার্জিনালাইজড যারা আছেন এবং আমাদের সনাতনী ধর্মের যারা আছেন, অলরেডি কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যিনি চেয়ারম্যান সম্ভবত, উনি ওই অঞ্চলে গিয়েছিলেন, উনি এসে কিন্তু সেই বিষয়গুলো সংবাদপত্রে আমরা দেখেছি, উনিও বলেছেন। তো এই বিষয়টি সিম্পল একটা ক্ষেত্রে আপনি যখন দুর্নীতিকে বিচার করবেন, আবার যখন এরকম মানে যারা সংখ্যালঘু জনগোষ্ঠীর সাথে মিলিয়ে যখন বিচার করবেন, তখন কিন্তু এটা এমনিতেই অনেক ডাইমেনশন পেয়ে যাবে। আমরা একটি বিরতি নিব, বিরতির সময় হয়ে গেছে। অ্যাডভোকেট খুরশিদ আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। এই পর্যায়ে আমরা আলোচনা করব মূল্যস্ফীতিতে দায়ীরাই বাজার ব্যবস্থাপনার বৈঠক করেন। ইতিমধ্যে আমাদের সঙ্গে জুমে যুক্ত আছেন বাংলাদেশ থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শামস মাহমুদ। শামস মাহমুদ, সরাসরি আপনার কাছেই প্রথমে যেতে চাই। আজকে আপনি জাতীয় প্রেস ক্লাবে প্রস্তাবিত বাজেট নিয়ে একটি আলোচনায় বলেছেন যে মূল্যস্ফীতির জন্য দায়ী ব্যক্তিরাই বাজার ব্যবস্থাপনার বৈঠক করেন। তো সেক্ষেত্রে আসলে আপনি যদি একটু বিস্তারিত বলেন কিভাবে এটার প্রভাব আসলে মূল্যস্ফীতির উপর পড়ছে এবং সুনির্দিষ্টভাবে খাদ্যে মূল্যস্ফীতি কেন হচ্ছে, সেটা সদুত্তর পাওয়া দরকার বলেও কিন্তু আজকে সেখানে অর্থনীতির বিশ্লেষকরা বলেছে। শামস মাহমুদ। জি, ধন্যবাদ আপনাকে। আজকে যে প্রোগ্রাম ছিল এটা বাজেটের উপর একটা আলোচনা ছিল আমাদের। ওখানে যেটা ছিল যে সরকার এবার যখন প্রস্তাবিত বাজেট যখন পেশ করলো পার্লামেন্টে, ওনারা বলেছে যে এইটার মানে থিমটা হলো ইনফ্লেশন কন্ট্রোল করা। হ্যাঁ, ওরা বাজেট ডেফিসিট কমানো হয়েছে, ইম্পোর্ট বেসড কিছু আইটেমস যেগুলো ওখানে শুল্ক কিছুটা হ্রাস করা হয়েছে। তো ওনারা বলছে যে এটা সহায়তা করবে আপনার ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য, ফুড ইনফ্লেশন স্পেশালি ইম্পোর্টের ক্ষেত্রে আর কি। তো এখানে দেখেন, এখানে ইনফ্লেশন, ফুড ইনফ্লেশনের যে কথাটা আপনি বলছেন, এখানে দুইটা জিনিস আছে। একটা হলো অভ্যন্তরীণ অর্থনীতিতে, ধরেন এখানে যে কৃষি পণ্য, তারপরে ধরেন ডিম, মুরগি, গরুর মাংস, এইগুলো একটা জিনিস। আর আরেকটা হলো যে ধরেন বাইরে থেকে যেটা আমদানি করা হয়, তেল, ভোজ্য তেল, তারপরে আপনার ডিফারেন্ট রকমের ধরেন মিট, তারপর গ্রেইন, এগুলো যেগুলো করা হয়। তো এখন এই দুটা জায়গায় যেটা বারবার বলে আসছি যে আপনি বাজেটারি যতই কথা বলেন, ইট ক্যানট বি কন্ট্রোল, বিকজ এক নম্বর অভ্যন্তরীণ অর্থনীতিতে যেটা দেখা যাচ্ছে যেখানে সিন্ডিকেট অপারেশন করে, এটা খুব একটা সিম্পল এক্সাম্পল হলো গত বছরে আপনার যদি মনে থাকে, দর্শকদের মনে থাকবে যে 12 টাকা থেকে 18 টাকা ধাপ করে ডিমের দাম বেড়ে গেল একদিনে। হ্যাঁ, কি জন্য বাড়লো? ওই দিন তো এমন হয়নি যে বাংলাদেশের সব মুরগিরা ডিসাইড করলো যে আমরা কালকে ডিম পারবো। তো ওটার জন্য তো হয়নি, এখানে একটা সিন্ডিকেট কাজ করেছিল দেখে 6 টাকার একটা ধাপ করে আপনার একটা প্রাইস ইনক্রিজ দেখলাম। তো সব পর্যায়ে যখন এই সাপ্লাই চেইনে এরকম সিন্ডিকেট থাকবে, তখন ধরেন অভ্যন্তরীণ অর্থনীতিতে যারা ধরেন সাপ্লাই চেইনে সাপ্লাই গুলো করছে, এখানে দাম বৃদ্ধি পাচ্ছে। আর যেটা ইম্পোর্ট বেসড যেখানে হচ্ছে, ওখানে যেটা আমরা লক্ষ্য করি ওটা হলো যে ট্রেডিশনালি কি হতো, যেটা আমরা সবসময় দেখে আসছি যে খাতুনগঞ্জ, চট্টগ্রামের খাতুনগঞ্জে আমাদের হোলসেল মার্কেট, যারা হোলসেল ইম্পোর্ট করতো ওনারা ওখানে অবস্থিত। তো তখন ধরেন 200 থেকে 300, 400 লোক এরকম ইম্পোর্ট করতো। ছোট ছোট ইম্পোর্টার, বড় বড় ইম্পোর্টার ছিল, কিন্তু ওনারা স্পেশালাইজ করতো, এই একটা পণ্য আনছে, ও একটা পণ্য আনছে। তারপরে আপনার পার্সোনাল রিলেশনশিপ, ব্যবসায়িক রিলেশনশিপ, এগুলো সবকিছু নিয়ে ওরা একটা প্রাইস দিত, নির্ধারণ করতো, কম্পিটিটিভ বিডিং করে ওরা ওগুলা ধরেন মানে বুঝিয়ে দিত হোলসেলাররা, ওখান থেকে সবাই কিনে নিত। এখন যেটা হচ্ছে ওটা হলো যে আপনি যদি দেখেন যে 6 থেকে 8টা কোম্পানি পুরো মনোপলির মতন করছে, ওনাদের নিজেদের শিপ আছে। এখন কিন্তু খাতুনগঞ্জে আপনার মাল খালাস করে আর বিক্রি করতে লাগে না, ওই শিপের মধ্যে যখন গ্রেন গুলো থাকে, দ্রব্যগুলো থাকে, ওখানেই কিন্তু বিল অফ লেডিং এক্সচেঞ্জ হয়, এন্ড ওখানে কিন্তু এক হাত থেকে অন্য হাতে যায়। এন্ড ওদের ইয়েটা হলো সিম্পল যে এটার দাম, তুমি দিলে দাও, না দিলে দিব না। তো এইভাবে কিন্তু, তো ওইখানেও কিন্তু দেখছি যে ওই মানে প্রাইসটা ওখানে ফিক্সিং হয়ে যাচ্ছে।
তো আপনি যতই মানে এই ডিউটি স্ট্রাকচার কমা নিয়ে করেন, যতক্ষণ ধরে আপনি এইখানে ডিসিপ্লিন, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি না আনবেন, এই ইনফ্লেশন কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো না। আমরা যত কিছুই বলি, ইটস নট পসিবল। তো বাস্তবতা হলো এটা। এন্ড এট দ্য সেম টাইম এই বাজেটে অনেক কন্ট্রাডিক্টরি অনেক কিছু আছে যেটা উইল নট রেইন ইন ইনফ্লেশন। উল্টা যেটা আমরা মানে উই হোপ উই আর রং, বাট যেটা আমরা আজ করতে পারছি, যে জিনিসপাতির দাম আরো বাড়বে। আরেকটি বিষয়, বাজেটে ভালো প্রবৃদ্ধির প্রত্যাশা করা হলেও সেটি অর্জনের সুনির্দিষ্ট দিক নির্দেশনা নেই, এমন বিষয় উঠে এসেছে সেখানে। আপনাদের আজকে যে বাজেট, প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা ছিল, এবং সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পদক্ষেপ না নেওয়া। এই পর্যাপ্ত পদক্ষেপ না নেয়ার সুনির্দিষ্ট কারণ যদি খুব ছোট করে বলেন স্যার। না, এখানে যেটা আছে যে এখানে গ্রোথ যেটা দেখানো হচ্ছে, এটা ইজ নট পসিবল, বিকজ এখানে প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ উইল বি স্কুইজড। সরকার অলরেডি বলেছে যে ওনারা এক্সটার্নাল বরোইং না করে অভ্যন্তরীণ অর্থনীতি, মানে যে সোর্স গুলো আছে যেমন ব্যাংক, ওখান থেকে ওনারা বড় করবে। অ্যাজ ইট ইজ, আপনি লাস্ট 3 মাসে যদি দেখেন, জানুয়ারি থেকে আমাদের হিস্টোরিক্যাল হাই ডিফল্ট রেট হয়েছে ওই 9% ইন্টারেস্ট রেটে। তখন 9% ছিল, ওটার এফেক্টটা হলো হিস্টোরিক হাই ডিফল্ট রেটস। অ্যান্ড এর মধ্যে আপনার বৃদ্ধি করা হয়েছে গ্যাসের বিল, সবকিছু। আর এখন ইন্টারেস্ট রেট হলো 14%। তো মানে তো এটাই তো ইন্ডিকেশন যে এখানে আরো সামনে আরো কোম্পানি ওই 9% যদি এই অবস্থা হয়, 14% ইন্টারেস্ট রেটে এর চেয়ে ভয়াবহ অবস্থা হবে। আর যখন হবে তখন তো ইনভেস্টমেন্ট তো কেউ করবে না। তো আপনার প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ করতে আসবে, এখানে ইনভেস্টমেন্ট আসবে না 1 নম্বর, এমপ্লয়মেন্ট জেনারেশন হবে না 1 নম্বর, তারপরে অভ্যন্তরীণ অর্থনীতির যে সার্কুলার যে ইকোনমি, যেটা করে মানে একজনের থেকে টাকা আরেকজনের কাছে যায়, ওটা তো এখানে কাজ করবে না, কারণ ডিসপোজেবল ইনকাম এখানে অনেক ভাবে হ্রাস পাবে। তো মানে আমরা একটু আতঙ্কিত বোধ করছি, কিন্তু আমরা আশা করি যে মাননীয় অর্থমন্ত্রী একটা কথা বলেছে যে এই বাজেট কিন্তু স্থায়ী হবে না, মানে 1 বছরে এটাই হবে না, যেটা প্রস্তাবিত হয়েছে। যখন ওরা গ্রহণ করবে, এটা 3 মাস পর অথবা 6 মাস পর রিভিউ করবে যে কারণে এইসব মেজার গুলো নেওয়া হয়েছে এই কাজ করছে নাকি। যদি কাজ না করে, দে মাইট চেঞ্জ দ্য বাজেট। জি, আমরা আশা রাখছি মূল্যস্ফীতি কমে আসবে এবং সেই অনুযায়ী আসলে ব্যবস্থা গ্রহণ করবে অর্থ মন্ত্রণালয়। শামস মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। স্যার, শামস মাহমুদ যেরকম বলছিলেন, যে ফ্যাক্টগুলোর কথা তিনি বললেন এবং আজকে যে প্রশ্নটি তিনি উত্থাপন করেছেন, সেটির সাথে আসলে আপনি কতখানি একমত বা কি মনে করেন? না, আমরা তো এটা বুঝতেই পারি যে দেখেন যে কৃষকরা যে পণ্যটা উৎপাদন করে, ওখানে যদি সেটা 10 টাকায় পাওয়া যায়, এটা ঢাকা শহরে এসে সেটা কেন 60 টাকা হবে? একটা লাউ মনে করেন, সে লাউটা আপনার যেখানে উৎপাদন হচ্ছে ওখানে 10 টাকা 15 টাকায়, কারণ বাজারে এসে সেটা 20 টাকা 25 টাকায়, আবার লোকাল বাজারে গিয়ে সেটা 60 টাকা 80 টাকা হয়ে যায়। তো এই যে হাত বদল এবং এই যে ট্রান্সপোর্টেশন, এটা আমরা বলি আর না বলি, আমাদের এই দ্রব্যাদি যে পরিবহনের যে বিষয়টি, সেই জায়গাটায় আমার মনে হয় যে ওখানে আপনার অনেক কষ্ট জড়িত। সেই কষ্ট জড়িত থাকার কারণে সেই কৃষকের কাছে, কৃষক কিন্তু পাচ্ছে না, যে উৎপাদন করছে সে কিন্তু খুবই অল্প পাচ্ছে। ইতিমধ্যে আমরা একটি খবরে দেখেছি যে গ্রামীণ অর্থনীতিতে মন্দা, সঞ্চয় ভেঙে খাচ্ছে মানুষ, শুধু খাদ্য মূল্যস্ফীতির কারণেই তাদের। সেটার সাথে আপনি দেখেন, উনি যেই পয়েন্টগুলো বলেছে সেগুলো তো অর্থনীতির দিক থেকে ঠিকই আছে, যে আমরা গত 2 বছর যাবত দেখছি 9-10% আপনার ইনফ্লেশন, তাই না? তো আপনার যারা উৎপাদন করে, সে উৎপাদন করতে গিয়ে যদি টাকা আপনাকে বেশি ইন্টারেস্ট রেট দিয়ে ব্যাংক থেকে নিয়ে উৎপাদন করতে হয়, তার মানে আপনি ইনভেস্ট বেশি করছেন, তার মানে ওখান থেকে রিটার্ন আপনাকে বেশি নিতে হবে। অতএব রিটার্ন যখন আপনি কোত্থেকে নেবেন, আপনি তো সেই জনগণের কাছ থেকেই নেবেন, বাজার থেকেই তুলে নেবেন। অতএব জিনিসের দাম কমার তো কোনো রোডম্যাপ সেখানে দেখা যাচ্ছে না। আবার যেহেতু আমদানি নির্ভর, তো আমাদের আমদানি নির্ভর পণ্য তো ডলার ক্রাইসিস, এলসি খোলা, সেগুলোর সাথে সম্পৃক্ত। আমরা তো এখন পর্যন্ত নিশ্চিত না যে ডলার ইজ অ্যাভেলেবল এবং যিনি চাচ্ছেন এলসি খুলতে পারছেন এবং পর্যাপ্ত আমদানি করতে পারছেন। আবার ডলারের দাম যেহেতু আমরা ক্রলিং প্যাক দিয়ে 117 টাকায় নিয়ে গেছি, অতএব সেখানে তো আপনাকে বেশি দামে আমদানি করতে হবে। বেশি দামে আমদানি করলে তো আপনাকে বেশি দামে বিক্রি করতে হবে। আবার তেলের দাম আপনার এই সমস্ত উৎপাদনের পেছনে তো তেল অপরিহার্য, ট্রান্সপোর্টেশনের জন্য তেল, ইলেকট্রিসিটি উৎপাদনের জন্য তেল, সমস্ত কিছু র মেটেরিয়ালের যখন দাম বাড়ছে, তখন পণ্য যেটা ফাইনাল আউটপুট, সেটার দাম কমে আসবে। সেটা আসলে খুব গ্রহণযোগ্য ব্যাখ্যা নয়। কারণগুলো ঘুরে ফিরে এরকম কোনো ইনস্ট্রুমেন্টও দেখা যায়নি, রোডম্যাপ দেখা যায়নি।
নিতে হবে আমাদেরকে। বিরতির পরে আমরা আবারও অন্য একটি প্রসঙ্গে আলাপ করব। আজকে এই প্রসঙ্গে যতটুকু আসলে উঠে আসলো ততটুকুই। দর্শক, আমরা একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পরে আমরা আবারও আলাপ করব প্রধানমন্ত্রী ভারত সফর থেকে শক্তি সঞ্চয় করে এসেছেন রিজভির এমন মন্তব্য নিয়ে। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি CSRM জনতন্ত্র গণতন্ত্রে। এই পর্যায়ে আমরা শেষ পর্যায়ে আছি এবং শেষ পর্যায়ে আমরা আলাপ করব বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি সংবাদ সম্মেলনে একটি মন্তব্য করেছেন যে প্রধানমন্ত্রী ভারত সফর থেকে শক্তি সঞ্চয় করে এসেছেন। এ বিষয়ে আলাপ করতে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক ফণীন্দ্র সরকার। ফণীন্দ্র সরকার, আপনাকে স্বাগত জানাই CSRM জনতন্ত্র গণতন্ত্রে। রুহুল কবির রিজভীর এই মন্তব্য এবং সেই সাথে তিনি বলেছেন যে সরকার আসলে লুটেরা এবং টাকা পাচারকারীদের প্রতিনিধি বর্তমান যে সরকার, এবং সেই বিষয়গুলোকে আসলে ধামাচাপা দেবার জন্য বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তাকে নিয়ে বিষোদগার শুরু করেছেন। তো আসলে রুহুল কবির রিজভীর এমন মন্তব্যের কারণ বা তার যে রাজনৈতিক অবস্থান সেই নিয়ে আসলে আপনার বিশ্লেষণ জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা একটা অস্থির সময় পার করছি। ভারতে সম্প্রতি একটা নির্বাচন হয়ে গেল এবং বিশ্বের বৃহত্তর গণতান্ত্রিক দেশ হিসাবে ভারতের একটা মর্যাদা রয়েছে, এবং সেই সরকারের আপনার শপথ অনুষ্ঠানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমন্ত্রিত হয়েছিলেন, সেখানে তিনি গিয়েছেন। এখন ভারত বিরোধী রাজনীতি তো ধরেন বিএনপির সবসময় পুঁজি হিসাবে ব্যবহার করে আসছে এবং বরাবরই এই পুঁজি হিসাবে ব্যবহার করে তারা যথেষ্ট লাভবান হয়েছে। আমি মনে করি যে রিজভী সাহেব যে বক্তব্যটি করেছেন তার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটি হচ্ছে তাদের, আমি মনে করি যে বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি তাদের একটা অবজ্ঞা করা। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি শুধু একটি দলের প্রধানমন্ত্রী, তিনি জনগণের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, এবং এই ধরনের মন্তব্য করা মানে আমি মনে করি যে একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের দেশের মানুষের প্রতি তাদের একটা অবমাননার সামিল মনে করি আমি। এখানে যে কথাটি বলা হচ্ছে, তারা তো দীর্ঘদিন যাবত রাজপথের আন্দোলন করছে, এই দেশের মানুষকে তারা কোনোভাবেই তারা আন্দোলনে সম্পৃক্ত করতে পারছে না, এটা তাদের একটা ব্যর্থতা এবং এটা রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এই পরিস্থিতিটা তৈরি হলো? এই জন্য দায় যে শুধুমাত্র বিএনপি তা নয়, এখানে আওয়ামী লীগের একটা দায় রয়ে গেছে। এবং আমি মনে করি যে আজকে যে দীর্ঘদিনের যে রাজনৈতিক বিরোধ, আওয়ামী লীগ বনাম বিএনপি দুই দৃষ্টিভঙ্গি এবং দুই দর্শন দিয়ে তারা, বিএনপির রাজনৈতিক মূল দর্শনটা কি? তাদের রাজনৈতিক দর্শনটাই হচ্ছে সাম্প্রদায়িকতা। এখন ভারত বিরোধিতা করে যদি তারা কিছু ফায়দা লুটতে পারে, এবং তারা যে যুক্তিটা তুলে ধরবার চেষ্টা করছে যে এই মুহূর্তে তারেক রহমানের বিষয়টি সামনে নিয়ে আসছে সরকার, কিন্তু যথার্থ কারণ রয়েছে। কারণ তারেক রহমানের বিষয়টি তো আজকে সামনে আসে নাই। দীর্ঘদিন সে 21 গ্রেনেড হামলার আসামি হিসেবে সে দেশে পলাতক হিসাবে আইনগতভাবে সে পলাতক, কিন্তু সে ওখান থেকে লন্ডনে বসে সে বাংলাদেশ বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্রে সে লিপ্ত রয়েছেন। এখন এই দৃষ্টিকোণ থেকে যদি তারা মনে করে থাকে যে তারেক রহমানকে সামনে নিয়ে আসার মূল কারণ হচ্ছে তার অন্যান্য টাকা পাচার বা অন্যান্য বিষয়গুলি ধামাচাপা দেওয়ার জন্য, এই কথাটি যথার্থ নয়। জনগণ কি ভাবছে বাংলাদেশের রাজনৈতিক বর্তমান যে অবস্থা, এই অবস্থা নিয়ে জনগণ যেটা ভাবছে সেই ভাবনার আলোকে যদি আমরা বিশ্লেষণ করতে যাই, যে সেটি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে একটা অস্থির সময় পার করছি আমরা। একদিকে বিরোধী দলের আন্দোলন এবং বিরোধী দলের জ্বালাও পোড়াও রাজনীতি, এবং কোনোভাবেই যখন তারা জনগণকে তারা রাজপথে আনতে পারছে না, সরকারের অনেক ভুল ত্রুটি রয়ে গেছে। বিরোধী দলের দায়িত্বটা কি? তারা এই সরকারের নানা ধরনের ভুল ত্রুটি ধরিয়ে দিবেন এবং এই ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে দেশকে সঠিকভাবে পরিচালনার জন্য একটা পরামর্শ বা সঠিক গাইডলাইন তারা দিবেন, কিন্তু সেটা তারা দিচ্ছেন না। তারা শুধুমাত্র তাদের তারেক রহমানের মুক্তি, তাদের নেত্রীর মুক্তি, এই নিয়ে এই মধ্যে তারা সীমাবদ্ধ আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই অবস্থার জন্য আমাদের রাজনৈতিক সংস্কৃতিকে পরিবর্তন করতে হবে। এই যে পাল্টাপাল্টি দোষারোপের রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যতদিন পর্যন্ত আমরা দোষারোপের রাজনীতিকে বেরিয়ে আসতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের রাজনীতিতে যে গণতান্ত্রিক কথাটা আমরা বলছি, এই গণতন্ত্র কোনো প্রাতিষ্ঠানিক রূপ পাবে না। জি, ফণীন্দ্র সরকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই ইস্যুতে একটু স্টুডিওতে রয়েছেন ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান, আপনার কাছে আসতে চাই। ফণীন্দ্র সরকার তিনি বললেন যে ভারত বিরোধী অবস্থানের জায়গা থেকে রিজভির এমন মন্তব্য এবং রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কথা তিনি বলেছেন, কিন্তু রাজনৈতিক সংস্কৃতি কি শুধুমাত্র বিরোধী দলে যারা রয়েছেন তাদেরই পরিবর্তন করতে হবে, নাকি যারা
ক্ষমতায় রয়েছেন তাদেরও পরিবর্তন করতে হবে? আপনার কাছে প্রশ্ন রইল। না, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে তো আমরা সবসময় বলি যে আসলে আমাদের যে কম্পিটিটিভ পলিটিক্যাল ডেমোক্রেসি, সেই বিষয়টি তো দীর্ঘদিন যাবৎ আমরা অনুপস্থিতি লক্ষ্য করি। তো সেটা যত বেশি ইনক্লুসিভ হবে সেটা সবার জন্যই মঙ্গলজনক। কিন্তু যে প্রসঙ্গে আপনি বিষয়টি নিয়ে আসছেন সেটা হলো যে দেখেন, মাননীয় প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসাবে করলেন, সেখানে আমন্ত্রণ জানিয়েছেন। তো আমন্ত্রণ জানিয়েছেন, উনি সেখানে গেছেন। উনি শুধুমাত্র নরেন্দ্র মোদীর সেই শপথ গ্রহণ অনুষ্ঠান নয়, উনি কিন্তু রাহুল গান্ধী এবং গান্ধী পরিবারের অন্যান্যদের সাথে সাক্ষাৎ করেছেন। উনি অন্যান্য নেতৃবৃন্দ বিজেপির তাদের সাথেও সাক্ষাৎ করেছেন। অর্থাৎ ইন্ডিয়ার যে মানুষের সাথে, সর্বশ্রেণীর মানুষের সাথে যে আমাদের একটা সম্পর্ক, সেটাই কিন্তু উনি ওখানে করেছেন। তো একটা নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া এবং তাদের এত বিশাল ডেমোক্রেসি যেখানে, এবং এবছরের নির্বাচনটা কিন্তু ওখানে কোয়ালিটেটিভলিও ডিফারেন্ট হয়েছে। আপনি দেখেছেন যে রাহুল গান্ধীর তার যে জোট, ইন্ডিয়া জোট, সেটা কিন্তু বেশ ভালো সম্মানজনক সিট পেয়েছে। কংগ্রেস তার সিট ডাবল হয়ে গেছে। অন্যদিকে আবার বিজেপির কিন্তু তার একটু জোট সরকারের উপর তাকে নির্ভর করতে হচ্ছে। অতএব সব মিলিয়ে এরকম একটি দেশে যখন প্রধানমন্ত্রী 3 বারের মতো ক্ষমতায় আসেন, সেখানে তাকে আমন্ত্রণ জানানো হয় এবং উনি সেখানে যান, তো সেটা তো একটা ভালো, একটা গুড পজিটিভ মেসেজ আমাদের জন্য যে আমাদের সাথে তো ইন্ডিয়ার অনেক বিষয় আছে, সে সমস্ত বিষয়গুলো নিয়ে তো আমাদেরকে কাজ করতে হবে। তো সেই কাজ করতে গিয়ে প্রধানমন্ত্রী সেখানে গেছেন, তার একটা সাফল্য সেখানে আসছে এবং ওখানে তো সেটা তো ওনাকে গুড মুডে আনবে, সেটাই স্বাভাবিক। অথবা এটাকে নেগেটিভলি দেখার তো কিছু নেই। এবং এই যে আপনি জানেন যে গঙ্গা চুক্তি হবে 26-এ, আমাদের অন্যান্য ইস্যুগুলো আছে ইন্ডিয়ার সাথে, সেগুলো কিন্তু সেই নেগোসিয়েশনে কিন্তু এই ভিজিট থেকে উনি যে একটা কি পজিটিভ বার্তা পেয়েছেন, সে বিষয়গুলো আমাদের কাজে লাগবে সামনে। অতএব রাজনৈতিক সংস্কৃতির একটি দিক সেটা তো আছে যে আমরা যে কোনো বিষয়কে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করি, কিন্তু আসলে মাননীয় প্রধানমন্ত্রী ওখানে যাওয়া এবং ওখানে সবার সাথে সাক্ষাৎ করে এসে উনি যে একটি স্পেস তৈরি করেছেন, সেই স্পেসটাই কিন্তু আমাদের আগামী দিনে বিভিন্ন কাজে, ডিপ্লোমেসিতে, চুক্তিতে, বিভিন্ন জায়গায় সেটা আমাদেরকে সাহায্য করবে। অতএব এই বিষয়টি সম্পূর্ণ আমাদের জন্য একটা পজিটিভ বিষয়, দেশের জন্য মঙ্গলজনক। জি, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির দিক থেকে আজকের বক্তব্যটি এমন ছিল যে তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে প্রধানমন্ত্রীর যে মন্তব্য বা বক্তব্য, সেই সূত্র ধরে তিনি বলছেন যে ভারত থেকে ফিরে এসে তিনি আরো শক্তি সঞ্চয় করে সেই ধরনের মন্তব্য করছেন। দলের নেতৃত্বে যারা থাকেন তারা তাদের দলীয় দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো ব্যাখ্যা করেন। অতএব সেই দলীয় দৃষ্টিভঙ্গি বা ফ্রেমওয়ার্কের বাইরে গিয়ে যদি আপনি একজন রাষ্ট্রপ্রধানের অন্য রাষ্ট্রে যাওয়া, সেখানকার সাক্ষাৎ এবং সেখান থেকে যে অর্জন, সেগুলোকে আপনি দেখতে না পারেন, তাহলে তো আপনার আপনি তো রাজনৈতিক একটা প্যারোকিয়াল একটা কি ন্যারো একটা সংস্কৃতির মধ্যে আপনি নিজেকে আবদ্ধ করে সেই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কথাই বোধহয় ফণীন্দ্র সরকার বললেন, আপনিও বললেন। আসলে আমরা সবাই সেই রাজনৈতিক সংস্কৃতির চর্চা হোক, সেটি আমরা চাই। দর্শক, এই ছিল CSRM জনতন্ত্র গণতন্ত্রে আজকের মতো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।